নমস্কার প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। বরাবরের মতোই আবার সিরাজ মেমোরিয়াল মডেল স্কুল অনলাইন ভিত্তিক ক্লাসের আবার আয়োজন করা হয়েছে। সেই ক্লাসে আমি আজকে আহ, যোগদান করেছি নিহার রঞ্জন বৈদ্য, ইংরেজি শিক্ষক, সিরাজ মেমোরিয়াল মডেল স্কুল। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপরে পাঠদান করব। বরাবরের মতোই আমরা প্রথমে আমরা যে বিষয়ের আলোচনা করব, অর্থাৎ আজকে আমরা সিন কম্প্রিশনের উপরে আমি আলাপ আলোচনা করব। অষ্টম শ্রেণীর সিন প্যাসেজের উপরে তোমরা জানো যে অষ্টম শ্রেণীতে দুই ধরনের সিন প্যাসেজ থাকে, দুই ধরনের প্যাসেজ থাকে, একটা হচ্ছে সিন প্যাসেজ আর একটা হচ্ছে আনসিন প্যাসেজ। সিন প্যাসেজের মধ্যে দুই ধরনের প্রশ্ন করা হয়, একটা হচ্ছে 7টা মাল্টিপল চয়েস থাকে, 7টার প্রত্যেকটা এক করে 7 নম্বর, প্রত্যেকটার উত্তর করতে হয়। এছাড়া 4টা কোশ্চেন আনসার থাকে, শর্ট কোশ্চেন, এবং প্রত্যেকটার উত্তর করতে হয়। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকে, মোট 8 নম্বর। তো 8 এবং 7 টোটাল 15 নম্বরের যে আলাপ আলোচনা প্রশ্ন, তার উপরে কিন্তু আমি আজকে আলোকপাত করব। সরি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইউনিট 9 থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ এর লেসন 5 এর উপরে আমরা আজকে আলাপ আলোচনা করব। তো শুরুতে আমরা ওয়ার্ড মিনিং গুলি জেনে নেব। দেখো, উইথ স্ট্যান্ড মানে হচ্ছে প্রতিরোধ করা বা প্রতিহত করা, স্পেস মানে হচ্ছে মহাকাশ বা স্থান শূন্য, বেস মানে হচ্ছে ভিত্তি, লঞ্চ শুরু করা, আরম্ভ করা, প্রচলন করা, ডিটেক্ট মানে হচ্ছে শনাক্ত করা, এরপরে মনিটর মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, হাইপারসনিক শব্দাপেক্ষা 5 গুণ গতিবেগ সম্পন্ন গতিকে বলা হয় আসলে হাইপারসনিক। রিসার্চ মানে হচ্ছে গবেষণা করা, মেল্ট মানে হচ্ছে দ্রবীভূত করা বা তরল হওয়া, পয়েন্ট মানে হচ্ছে বিন্দু। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কম জানা বা না জানা কতিপয় ওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলি অবশ্যই খাতায় তুলে নিবে, তুলে নিয়ে এটা অবশ্যই প্রিজার্ভ করবে এবং সময়ে সময়ে তোমরা এটা দেখবে। তাহলে দেখবে যে আসলে তোমার মনের খাতায় এই ওয়ার্ডগুলি বসে গেছে, তাহলে সেটা মনে রাখা যথেষ্ট সহজ বোধ হবে। তো চলো আমরা মূল বিষয়, অর্থাৎ আমরা যে সিন প্যাসেজটা পড়বো সেই সিন প্যাসেজটা আমরা দেখছি। দেখো, read the text. It is about future aircraft adapted from the Guardian. এই গার্ডিয়ান পত্রিকার থেকে কিন্তু এই টপিকসটা সংকলন করা হয়েছে বা সেখান থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সোর্স এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস নাম্বার 1 and 2, এবং পরে আমরা 1 এবং 2 অর্থাৎ মাল্টিপল চয়েস এবং কোশ্চেন আনসার করব আমরা। তো এখানে আমরা এর আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ উভয়ের সমন্বয় কিন্তু আমরা এই টপিকসটা বোঝানোর চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করব। শুরু করা যায়। দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল 2 বা ফ্যালকন HTV2 is the fastest plane ever built by human beings. মানুষ এ যাবৎ কাল পর্যন্ত যতগুলি প্লেন সৃষ্টি করেছে তার মধ্যে HTV2 এই বিমানটি হচ্ছে সবচেয়ে বেশি গতি সম্পন্ন বিমান। It would fly from London to Sydney in less than an hour. এটা লন্ডন থেকে সিডনিতে যেতে এর 1 ঘন্টারও কম সময় লাগে। আসলে আমরা জানি যে লন্ডন থেকে সিডনির দূরত্ব আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে লন্ডন থেকে সিডনির দূরত্ব হচ্ছে 10,556 মাইলস, কিংবা কিলোমিটার যদি আমরা ধরি তাহলে হবে 16,989 কিলোমিটার। তো সেই দূরত্বটা এই HTV2 এই বিমানে যেতে সময় লাগবে কিন্তু 1 ঘন্টারও কম। মনে রাখতে হবে 1 ঘন্টারও কম, কিন্তু বলা হয়নি যে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টারও কম সময় লাগবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। সুপারসনিক কনকর্ড, এই সুপারসনিক কনকর্ড নামের যে বিমানটা, বাই দা ওয়ে, সঙ্গত কারণে কুড নট ফ্লাই এট সাচ এ গ্রেট স্পিড। এই সুপারসনিক বা অতিশাব্দিক কনকর্ড বিমানটাও কিন্তু বলতে গেলে এত গতিতে চলতে পারতো না। এট দ্য সেম টাইম, একই সময়ে, ইট উড উইথস্ট্যান্ড টেম্পারেচারস অফ অলমোস্ট 2000 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে এটা কিন্তু 2000 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারে।
দিস টেম্পারেচার, আর এই তাপমাত্রায় অর্থাৎ এই 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা তাপমাত্রা ইজ হটার দেন দ্য মেল্টিং পয়েন্ট অফ স্টিল, অর্থাৎ 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লাগে না স্টিল গলতে, কেমন? অর্থাৎ স্টিল গলতে হয়তো 2000 কম, কিন্তু স্টিলের গলনাঙ্ক যে তার চাইতে বেশি কিন্তু সহিষ্ণুতা রয়েছে এই HTV-2 এই বিমানটি, কেমন? দ্য ইউএস ডিফেন্স এজেন্সি, ইউএস বা যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা এজেন্সি উইল লঞ্চ দ্য ফ্যালকন HTV-2, তারা কিন্তু এই HTV-2 নামের এই বিমানটি কিন্তু লঞ্চ বা চালু করবে। কারা? ইউএস, যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা এজেন্সি রয়েছে তারা কিন্তু এটা চালু করবে, মানে ওই এজেন্সিটা এই ফ্যালকন চালু করার আনুষঙ্গিকতা বা যা কিছু করার দরকার তারা কিন্তু সেটা করেছে বা করবে। ফার্স্ট দে উইল সেট ইট অন দ্য ব্যাক অফ এ রকেট, প্রথমত তারা একটা রকেটের পৃষ্ঠে এটাকে স্থাপন করবে। দেন দে উইল লঞ্চ তার বোথ ইনটু দ্য স্পেস ফ্রম অ্যান এয়ার ফোর্স বেস, এরপরে কোনো এয়ার ফোর্স বেস থেকে তারা এই উভয় জিনিসটাই কিন্তু তারা কি করবে? চালু করবে, শূন্যে চালু করবে, মহাকাশে চালু করবে, শূন্যে ছেড়ে দেবে। দ্য প্ল্যান গোস, কাজটা এইভাবে হবে, লাইক দিস, কাজটা এইভাবে হতে পারে। ইঞ্জিনিয়ার্স উইল লঞ্চ দ্য ফ্যালকন HTV ইনটু দ্য স্পেস, শূন্যে এই HTV-2 যারা প্রকৌশলী রয়েছে তারা এটাকে লঞ্চ করবে, চালু করবে অন দ্য ব্যাক অফ এ রকেট, একটা রকেটের পৃষ্ঠে করে এটাকে চালু করবে। দেন দে উইল ডিটাচ দ্য প্লেন, তারপরে তারা বিমানটিকে বিচ্ছিন্ন করে দিবে ফ্রম দ্য রকেট, রকেট থেকে তারা এই বিমানটাকে বিচ্ছিন্ন করে দিবে। দ্য প্লেন ফ্যালকন উইল ফ্লাই টুয়ার্ডস দ্য আর্থ, এরপরে ধরনের দিকে বা পৃথিবীর দিকে এই ফ্যালকন বিমানটি চলে আসবে বা ধাবিত হবে, পৃথিবীমুখী আর কি আসবে। ইঞ্জিনিয়ার্স উইল গাইড অ্যান্ড মনিটর ইট ইন ইটস ফ্লাইট, এর গতিবিধি যারা ইঞ্জিনিয়ার্স রয়েছেন বা প্রকৌশলী রয়েছে তারা এর গতিপথ দেখভাল করবেন, মনিটর করবেন এবং সেটাকে দিক নির্দেশনা দিবেন, অর্থাৎ তারাই এটাকে কন্ট্রোল করবেন। দ্য প্লেন উড ফ্লাই ইন হাইপারসোনিক স্পিড, এই প্লেনটা হাইপারসোনিক অর্থাৎ বাতাসের গতিবেগের চাইতেও এটা বেশি গতিবেগে চলবে, অর্থাৎ 13,000, এটা চলবে কত? 13,000 মাইল পার আওয়ার, প্রতি ঘন্টায় এই বিমানটা চলবে 13,000 মাইল গতিতে, কেমন? প্রতি ঘন্টায়। তো এখানে সবাই কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে আসলে হাইপারসোনিক কি। হাইপারসোনিক শব্দের গতি চাইতে বেশি গতিবেগে যদি চলে তবে সেই গতিকে আমরা বলবো হাইপারসোনিক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে শব্দের গতিবেগ তোমাদের অবশ্যই জানা আছে। শব্দের গতিবেগ হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 343 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 343 মিটার বেগে চলে। আর আমরা যদি এটাকে ঘন্টায় ধরি তবে সেটা প্রায় 767 মাইল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 767 মাইল বেগে চলে। আর যদি আমরা সেটা কিলোমিটারে কনভার্ট করি তবে সেটা হবে 1235 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, ভাবতেই গা শিহরে ওঠে কিন্তু। তো যা হোক, দিস স্পিড ইজ অ্যাবাউট 20 টাইমস দ্য স্পিড অফ সাউন্ড, সেটা যেন বাতাসের গতিবেগের চাইতে শব্দের গতিবেগের চাইতে 20 গুণ বেশি। হ্যাঁ, দ্য ফ্যালকন ওয়াজ বর্ন ইন 2003, এই ফ্যালকনের জন্ম হয়, অর্থাৎ এই ফ্যালকনের লঞ্চ করা হয়, চালু করা হয়, এটার জন্ম হয় 2003 সালে। ইট ওয়াজ বর্ন অ্যাজ পার্ট অফ এ ইউএস মিলিটারি প্রজেক্ট, এটা একটা ইউএস বা যুক্তরাষ্ট্রের সামরিক প্রকল্পের একটা অংশ হিসেবে এর জন্ম হয়। দ্য প্রজেক্ট রিসার্চ, এই প্রকল্পটা রিসার্চ করা হয় বা গবেষণা করা হয়, পর্যবেক্ষণ করা হয়, and built a special type of plane, এবং সেই গবেষণা থেকে একটা বিশেষ ধরনের প্লেন সৃষ্টি হয়। দ্য রিসার্চার্স, গবেষকরা গবেষকরা চেয়েছিলেন that the plane could reach any part of the world, গবেষকরা চেয়েছিলেন যে এই প্লেনটা পৃথিবীর যে কোনো প্রান্তে উড়ে যেতে পারবে ইন লেস দ্যান অ্যান আওয়ার, হ্যাঁ, 1 ঘন্টারও কম সময়ে কিন্তু তারা চেয়েছিলেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে তারা 1 ঘন্টারও কম সময়ে উড়ে যাবে। এটা কিন্তু গবেষকরা তাদের টার্গেট ছিল কিন্তু এটা। দে অলসো ওয়ান্টেড, তারা আরো চেয়েছিলেন টু ইউজ ইট ফর এনি পারপাসেস, তারা যে কোনো উদ্দেশ্যে
তারা কিন্তু এটাকে ইউজ করবে, সেটা মিলিটারি আর সিভিল, সেটা সামরিক কিংবা বেসামরিক যে পর্যায়ে লাগুক না কেন তারা এটা ইউজ করবেন বা ব্যবহার করবেন, এটাই কিন্তু তাদের উদ্দেশ্য ছিল। দ্য প্লেন ওয়াজ অলরেডি টেস্টেড ইন কম্পিউটার মডেলস, তবে এটা কম্পিউটার নকশায় কিন্তু ইতিমধ্যে এটা পরীক্ষা করা হয়েছে। কেমন হয়েছিল? The Falcon hypersonic technology would be mankind's dream aircraft in days to come. The Falcon hypersonic vehicle 2 আশা করা হচ্ছে যে would be mankind's dream এয়ারক্রাফট, এটা যেন মানব জাতির একটা স্বপ্নের এয়ারক্রাফট বা বিমান হবে। ইন দ্য ডেজ টু কাম, ভবিষ্যতে এটা যেন মানুষের স্বপ্নের বিমান হবে, এটাই কিন্তু আশা করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সিন প্যাসেজের যে বাংলা সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো তারপরে তোমরা যদি কোথাও না বুঝে থাকো কোনো ওয়ার্ডে, সেটা বরাবরের মতোই তোমরা তোমাদের ইনবক্সে লিখে আমাদেরকে জানাতে পারবে যে স্যার আমরা এখানে বুঝিনি, আমরা সেখানে আবার আলোকপাত করার চেষ্টা করব। তো আমি প্রথমে বলেছি যে এই প্যাসেজটার উপরে, অর্থাৎ একটা সিন প্যাসেজের উপরে দুই ধরনের প্রশ্ন করা হয়, একটা হচ্ছে মাল্টিপল চয়েস এবং আরেক হচ্ছে 4টা শর্ট কোশ্চেন। তো চলো এই প্যাসেজের আলোকে আমরা যে মাল্টিপল চয়েস গুলো হয় সেটা আমরা একবার দেখে নিচ্ছি। তো এখানে প্রিয় শিক্ষার্থী আমরা কতগুলি মাল্টিপল চয়েস দিয়েছি, দেখো এখানে আমরা 7টা মাল্টিপল চয়েস এখানে সৃষ্টি করেছি, আমরা দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে দেখো লেখা আছে যে the word supersonic in line 2 of the text means, 2 নম্বর লাইন, অর্থাৎ আমরা এই যে সিন প্যাসেজটা বললাম তার দ্বিতীয় লাইনে এই সুপারসনিক শব্দটাকে ইউজ করা হয়েছে। এই সুপারসনিক দ্বারা কি বোঝায়? তো এখানে 4টা প্রশ্ন আছে, আমরা সর্বাপেক্ষা যেটা যুক্তি সিদ্ধ সেটাই আমরা নিব। প্রথমটা লেখা আছে ডিনোটিং এ স্পিড গ্রেটার দ্যান দ্যাট অফ সাউন্ড, একটা স্পিড বা গতিকে বোঝায় যা নাকি শব্দের চাইতে বেশি গতিবেগে চলে। তারপরে বলেছে যে ডিনোটিং এ স্পিড লোয়ার দ্যান, এটা শব্দের গতিবেগের চাইতে কম গতিতে চলে। তারপরটা যে আছে ডিনোটিং এ স্পিড গ্রেটার দ্যান দ্যাট অফ এরোপ্লেন, এটা এরোপ্লেনের গতির চাইতে বেশি গতিতে চলে। ডিনোটিং এ স্পিড লোয়ার দ্যান দ্যাট অফ এরোপ্লেন, আবার এরোপ্লেনের গতির চাইতে কম গতিতে চলে। তো আসলে আমরা বি, সি কিংবা ডি এর কোনোটাই হচ্ছে না, হচ্ছে আসলে এ নম্বর। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমটার উত্তর হচ্ছে এ নম্বর। এরপরে বি, ক্যাপিটাল বি দিয়ে, যে অর্থাৎ 2 নম্বর যে প্রশ্ন সেটা করা হয়েছে। দেখো দা ওয়ার্ড ইঞ্জিনিয়ার বলতে মানে প্রকৌশলী বলতে কি বোঝায়? ইন লাইন 8, যা ওই প্যাসেজের 8ম লাইনে ব্যবহার করা হয়েছে, অফ দ্য টেক্সট মিন্স, সেটা দ্বারা কি বোঝাচ্ছে? স্কিলড ইন এনি ব্রাঞ্চ অফ লিটারেচার বা সাহিত্যের যে কোনো ব্রাঞ্চ বা শাখা প্রশাখায় যার দক্ষতা রয়েছে তাকে কি আমরা ইঞ্জিনিয়ার বলবো? নাকি স্কিলড ইন এনি ব্রাঞ্চ অফ মেকানিক্যাল সায়েন্স, নাকি মেকানিক্যাল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে বা শাখায় যার দক্ষতা রয়েছে তাকে আমরা ইঞ্জিনিয়ার্স বলবো? সম্ভবত আসলে বি নম্বরই হবে। তারপর আমরা দেখে নিচ্ছি, দেখো এরপরে লেখা আছে স্কিলড ইন এনি ব্রাঞ্চ অফ ওয়ার্কস, যে কোনো কাজে যদি দক্ষতা থাকে তাকে আমরা ইঞ্জিনিয়ার্স বলবো, এটাও না। এরপরে স্কিলড ইন এনি ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের যে কোনো শাখায় যদি কেউ দক্ষতা থাকে তাকে আমরা ইঞ্জিনিয়ার্স বলবো কিনা? আসলে এটার বি নম্বর উত্তরটাই হবে, যে স্কিলড ইন এনি ব্রাঞ্চ অফ মেকানিক্যাল সায়েন্স। এরপরে 3 নম্বরের প্রশ্নটা দেখছি, দ্য ওয়ার্ড মেল্ট মিন্স, মেল্ট বলতে কি বোঝায়? মেল্ট, দেখো মেল্ট বলতে বোঝায় মেক সামথিং হার্ড, কোনো কিছুকে হার্ড করা বা কঠিন করা, নাকি মেক সামথিং ইজি, কোনো কিছুকে সহজ করা, নাকি মেক সামথিং লিকুইড, কোনো কিছুকে তরল করা, নাকি মেক সামথিং সলিড, নাকি কোনো কিছুকে নিরেট করা, সেগুলিকে বোঝায়। তো আসলে সর্বদাই মেল্ট মানে হচ্ছে গলানো, সেই দৃষ্টিকোণ থেকে এটার উত্তর হবে সি নম্বর। এরপরে ডি নম্বর বা আমরা 4 নম্বর, দেখো দা ফ্যালকন HTV2 ইজ ড্যাশ দেন। তো যেহেতু এখানে দেন আছে তাই সেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা এখানে ইউজ করতে হবে। দেন এনি আদার প্লেন, এটা যে কোনো প্লেনের চাইতে বেশি গতিবেগে চলে, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে না ফাস্টার, এটা হবে, এটাই কম্পারেটিভ ডিগ্রি। এরপরে দা ফাস্টের, এটা হচ্ছে না লেস ফাস্ট, এটা হচ্ছে না, তাহলে স্বভাবতই এটা বি নম্বর উত্তর হবে। ই নম্বর অর্থাৎ 5 নম্বর, দেখো
দ্য ফ্যালকন HTV2 takes dash to reach Sydney from লন্ডন। আমরা প্রথমে কিন্তু বলেছিলাম যে আসলে সিডনি থেকে লন্ডনে যেতে এটা 1 ঘন্টা লাগে না, 1 ঘন্টারও কম সময় বলছে, যে লেস দেন। তাহলে আমাদের হবে অ্যান আওয়ার হচ্ছে না, টেক্স দেখো সি নম্বরের উত্তরটা আছে লেস দেন অ্যান আওয়ার, এটা 1 ঘন্টারও কম সময় লাগছে। এফ নম্বর 6 দেখো দ্য কনকর্ড কুড ফ্লাই, কনকর্ডটা ফ্লাই বা উড্ডয়ন ফ্লাই ড্যাশ দ্য ফ্যালকন, ফ্যালকনের চাইতে কি কনকর্ডটা বেশি গতিতে চলতো? দেখো অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য ফ্যালকন, ফ্যালকনের মতোই অতটা গতিসম্পন্ন ছিল, নাকি ফাস্টার দেন ফ্যালকন, নাকি ফ্যালকনের চেয়ে বেশি গতিসম্পন্ন ছিল, কনকর্ডের গতি কি ফ্যালকনের চেয়ে বেশি ছিল কিনা, নাকি লেস ফাস্ট দেন কনকর্ড, নাকি কনকর্ডের চাইতে কম গতিসম্পন্ন ছিল, সরি ফ্যালকনের চেয়ে কম গতিসম্পন্ন ছিল, নাকি ফাস্টেস্ট দেন দা ফ্যালকন। তো আসলে সর্বতি আমরা জানি যে ফ্যালকনই ছিল সবচেয়ে বেশি গতিসম্পন্ন, কাজে এটা উত্তরটা হবে যে লেস ফাস্ট দেন দা ফ্যালকন, ফ্যালকনের চাইতে এটা কম গতিসম্পন্ন ছিল। এরপরে লাস্ট ওয়ান দেখো জি, দা মেল্টিং টেম্পারেচার অফ স্টিল, স্টিলের যে মেল্টিং বা গলনাঙ্ক গলে যাবে সেটা কি লেস দেন 2000 সেলসিয়াস, নাকি মোর, নাকি সিভিয়ার, নাকি মাস? স্বভাবতই আসলে 2000 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা লাগতো, তাহলে স্বভাবতই এর উত্তর হবে লেস। তো এক নজরে আবার আমরা 7টা প্রশ্নের উত্তর দেখে বলে দিচ্ছি। দেখো এর উত্তর হবে ডিনোটিং এ স্পিড গ্রেটার দ্যান দ্যাট অফ সাউন্ড। বি নম্বরের উত্তরটা হবে ইঞ্জিনিয়ার স্কিলড ইন এনি ব্রাঞ্চ অফ মেকানিক্যাল সায়েন্স। সি নম্বরের উত্তর হবে মেল্ট বলতে বোঝায় মেক সামথিং লিকুইড। ডি নম্বরের উত্তর হবে অর্থাৎ 4 উত্তর হবে দেখো the Falcon HTV2 is dash than any plane is the Falcon HTV is faster than, এটার বি উত্তর হবে। এর উত্তর হবে the Falcon HTV2 takes less than an hour to reach Sydney from London, এটার সি উত্তর। এরপরে এফ নম্বরের উত্তর হবে the Concorde could fly less fast than the Falcon, the melting temperature of steel is less than 2000 degree Celsius। তো আশা করি আমরা এখানে যে জিনিসগুলি দেখানোর চেষ্টা করেছি সেগুলি পারবে, মনে থাকবে এরকম। তো তারপরে যদি মনে না থাকে তাহলে আমাদের এটা এই যে আমরা যে তোমাদের উদ্দেশ্যে যে লেকচারটা দিয়ে থাকি সেটা আপলোড করা থাকে, সময় সময় সেগুলি যদি তোমরা মাঝে মধ্যে দেখে নাও তাহলে কিন্তু সেটা মনে থাকবে। এরপরে প্রিয় শিক্ষার্থী আমরা কোশ্চেন আনসার করবো। আমরা জানি যে কোশ্চেন আনসার থাকে 4টা, সেই কোশ্চেন আনসার গুলি কিন্তু এখানে আমরা করে দিয়েছি। দেখো তো answer the following questions from your reading of the above text। দেখো হোয়াট ইজ HTV2, আসলে HTV2 কি, অর্থাৎ HTV2 হাইপারসোনিক টেকনোলজি ভেহিকল 2 মানে হচ্ছে ফ্যালকন যেটা, তো সেটা কি? তো আমরা লিখতে পারি HTV2 is the fastest plane ever built by human being, মানব সৃষ্ট বিমানের মধ্যে সবচেয়ে বেশি গতি সম্পন্ন বিমানই হচ্ছে HTV2। বি নম্বর দেখো when was the falcon born, ফ্যালকনের জন্ম কখন হয়? the falcon was born in 2003। how was it born, এটার জন্ম কিভাবে হলো? it was born as a part of US military project, এটা হচ্ছে ইউএস বা যুক্তরাষ্ট্রের সামরিক প্রকল্পের একটা অংশ হিসেবে এর আবির্ভাব ঘটে, এর জন্ম হয়। how long would it take to fly from London to Sydney, লন্ডন থেকে সিডনিতে যেতে এর কত সময় লাগবে? তো it would দেখো it would take less than an hour of fly from London to Sydney, লন্ডন থেকে সিডনিতে উড়ে যেতে বা যেতে এর সময় লাগবে 1 ঘন্টারও কম। তো প্রিয় শিক্ষার্থী আমরা এই স্বল্প সময়ের মধ্যে এই সিং প্যাসেজের উপরে যতটুকু আলোচনা করা সম্ভব
আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা অবশ্যই আমাদেরকে লিখে জানাবে যে স্যার আমরা এখানে বুঝতে পারিনি। আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপরে অবশ্যই আলোকপাত করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আর আমাদের এই লেকচারকে প্রলম্বিত করব না। আবার নতুন কোনো একদিন, নতুন কোনো এক সময় আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো এবং আমাদের চ্যানেলের সাথে সবসময় সংযুক্ত থেকো। সেই প্রত্যাশায় সবাইকে শুভ বিদায় জানাচ্ছি। নমস্কার।